জাতিসংঘে ইউনূসের সফল কূটনীতিতে চিন্তায় ভারত। জানাবো যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান। এদিকে শত কোটি টাকা হাসিনার ত্রাণ তহবিলে দিতেন নজরুল। এবং সর্বশেষ জানাবো কারাভুক্ত হলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘে ইউনূসের সফল কূটনীতিতে চিন্তায় ভারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জাতিসংঘে দুর্দান্ত কূটনৈতিক সাফল্যের চিন্তায় পড়ে গেছে ভারত। সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ইউনূস। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমী দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে। আর এই সহায়তার কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে। ফলে ভারত আশঙ্কা করছে ভারতের প্রতি দ্বিপক্ষীয় নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠে আসছে দিল্লির কূটনৈতিক মহলে। কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের শুরুতে ভারতের পররাষ্ট্র দফতরের ক্ষোভের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ জাগছে সাউথ ব্লকে। সে কারণে মোহাম্মদ ইউনূস চাইলেও জাতিসংঘ সাধারণ সম্মেলনে তার সাথে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে মোদীর সাথে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফলভাবেই আন্তর্জাতিক দৈত্য সারলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস, যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে। এতে বলা হয়, সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিনটন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ইউনূস। পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষ কর্তার সাথেও আলাদা করে আলোচনা করা হয়েছে। এই সব আলোচনার মূল সুর একটাই, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমী দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে। যে সহায়তার কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে, এক কথায় ভারতের প্রতি দ্বিপক্ষীয় নির্ভরতার জায়গা সংকুচিত করা এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠে আসছে কূটনৈতিক মহলে। আনন্দবাজার জানায়, ভারতের পররাষ্ট্র দফতরের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইউনূসের দৈত্য তালিকা প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ইর সাথেও। সূত্রের খবর, সার্ককে জাগিয়ে তোলা ও বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনূস শরীফের। ভারত সংশ্লিষ্ট কূটনৈতিক মহলের বক্তব্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 100 দিনে কার্যকর্মের খতিয়ানে বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সাথে সম্পর্কের কৌশল রচনায় মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট, বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামাতে ইসলামীকে আরো বেশি করে রাখতে চাইছে, যা স্বস্তির নয় নয়াদিল্লির কাছে। আপাতত দুটি বিষয় স্পষ্ট: এক, এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গেছে এবং সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে। দুই, ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগুলে তার নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখন ভারতের হাতে নেই। তাৎপর্যপূর্ণভাবে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়েছেন ইউনূস। এই বার্তাই তিনি দিতে চেয়েছেন, ক্ষমতার বদল হলেও তাকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয়, বাংলাদেশের জাতিসংঘের বা জাতিসত্তার স্বীকৃতিতেই তিনি বিশ্বাসী। যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মী। তবে অন্তর্বর্তী সরকারের 2 মাসেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। ফিরতে পারেননি দেশে তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতাদের দাবি, দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই। সরকার চাইলেই যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন। বিএনপির দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও লন্ডনে। আগামী 2-1 মাসের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমান ফিরবেন। আইনি জটিলতা বা আইনে যে বিষয় বলা হচ্ছে, এটা তো শেখ হাসিনার সৃষ্ট আইন। বুধবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন,
তিনি লন্ডনে ব্যস্ত রয়েছেন, এই মুহূর্তে কথা বলতে পারছেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমান ফিরবেন। আইনি জটিলতা বা আইনের যে বিষয় বলা হচ্ছে, এটা তো শেখ হাসিনার সৃষ্ট আইন। শেখ হাসিনার সৃষ্ট আইনকে যদি আমরা অনুসরণ করি তাহলে তো ফেসিবাদের রেসিডিউ যেটা সেটাই বিদ্যমান থাকলো। সেই সময় যে মামলাগুলো দিয়েছিল তা উদ্দেশ্য প্রণোদিত, বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে, ফরমাইশে সাজা দিয়েছে তার প্রতিহিংসা পূরণের জন্য। সেই সাজা আইনি প্রক্রিয়া এখন তো কার্যকর থাকার কথা নয়, বলেছিলেন রিজভী। অন্তর্বর্তী সরকারের প্রতি যথেষ্ট আস্থা রেখেই আমরা বলবো, আপনারা দ্রুত এটা নিরসন করুন, যে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে প্রত্যাহার করুন। রিজভী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদিও লন্ডনে বসে প্রযুক্তির মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে আছেন, তবু কাছাকাছি তো মানুষ তাকে দেখছে। আইনের দোহাই দিয়ে তার দেশে আসা বিলম্বিত করা অনুচিত। তারেক রহমানের দেশে ফিরতে আইনগত কোনো জটিলতা নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে দেশে ফেরার সময়ের সিদ্ধান্তটা তার নিজস্ব বিষয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন তিনি বলেন, সরকারের প্রতি আমার আস্থার কথা বারবার বলছি। সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে তার ফিরে আসার ব্যাপারে সব প্রক্রিয়া 2-1 দিনের মধ্যেই সম্পন্ন করে তাকে দেশে ফিরে আসার কাজগুলো সম্পন্ন করা। তারেক রহমানের দেশে ফিরতে বাধা কি, আমার প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা কোনো বাধা দেখি না। এখন সরকার কিভাবে দেখছে আমরা বলতে পারবো না। অল্প সময়ের মধ্যে তারেক রহমানের ফিরে আসার প্রচেষ্টা নিতে হবে। যে কোনো সময় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মামলা প্রত্যাহার করা যায়। তারেক রহমানের আন্দোলনের পটভূমি তৈরি করেছেন, আর ফিরে আসতে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন, সেটা তো আমাদের দাবি, বলেন রিজভী। দলীয় পর্যায় থেকে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রিজভী বলেন, নিশ্চয়ই আমাদের নেতারা কথা বলেছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দাবি জানিয়েছেন। আমরা তো ক্ষমতায় নেই, আমরা দাবি জানাবো। তারেক রহমানের দেশে ফিরতে আইনগত জটিলতার বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন ফারুক বা লন্ডন থেকে বলেন, তারেক রহমানের দেশে ফিরতে আইনগত কোনো জটিলতা নেই, তাহলে তিনি দেশে ফিরছেন না কেন? এমন প্রশ্নের জবাবে জয়নুল আবেদিন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে দেশে ফেরার সময়ের সিদ্ধান্তটা তার নিজস্ব বিষয়। আমরা আশা করি তিনি দেশে আসবেন এবং আইনগতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা মোকাবেলা করবেন। তারেক রহমান আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। এখানে দুটো বিষয় আছে, যদি তিনি আইনের সব বিষয় মান্য করেন তবে আমাদের সিআরপিসির মধ্যে রয়েছে তিনি কিভাবে আপিল করতে পারবেন এবং কিভাবে আপিল করে তিনি মুক্ত হতে পারবেন। আর মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, সে কারণে সরকার যদি ইচ্ছা করে তাহলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে পারে। অব্যাহতি দিলে তারেক রহমান দেশে ফিরতে বাধা নেই, জানান জয়নুল আবেদিন। বিষয়টি নিয়ে জানতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিলিয়ে অর্ধশতাধিক মামলা হয়। একাধিক মামলায় তার সাজাও হয়েছে। শত কোটি টাকা হাসিনা ত্রাণ তহবিলে দিতেন নজরুল ইসলাম মজুমদার টানা 1.5 দশক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের বিএবি চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন ব্যাংক সেক্টরের মাফিয়া। তার কথার উপর কেউ কথা বলতে পারতেন না। শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হাসিনার নামে তিনি বিভিন্ন ব্যাংক থেকে চাঁদা তুলতেন। প্রতি বছর কয়েকশো কোটি টাকা চাঁদা তৎকালীন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতেন। ছোট ও নতুন ব্যাংক থেকে 2 থেকে 3 কোটি, মধ্যম সারির ব্যাংক থেকে 4 থেকে 6 কোটি এবং বড় ব্যাংক থেকে 10 থেকে 20 কোটি টাকা চাঁদা তুলতেন নজরুল ইসলাম মজুমদার। এছাড়া আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ছেড়ে কামিয়েছেন মোটা অঙ্কের টাকা। প্রতিটি ব্যাংকের শুধু এন্ট্রি ফি ছিল 25 লাখ টাকা। এর বাইরে অন্যান্য খরচ তো আছেই। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাংকের চেয়ারম্যান যুগান্তরকে বলেন, সব ব্যাংকের চেয়ারম্যানরা তখন জিম্মি ছিলেন, কেউ কথা বলতে পারতেন না। নজরুল ইসলাম মজুমদার যা বলতেন তাই হতো। এক ব্যাংকের চেয়ারম্যান বলেন, ব্যাংক খাতের আজকের দুর্দশার জন্য বিএবি বড় অংশে দায়ী। তিনি বলেন, বিএবির মতো একটি প্রতিষ্ঠান তখন খেলাধুলায় ব্যস্ত ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ গ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, সড়ক নদী ভাঙন, দুর্দশাজনিত কারণ বা বন্ধ প্রকল্পে আকস্মিক বা সম্পূর্ণ সুদ মওকুফ করা যাবে। আয় খাত বিকলন ও নিয়মিত সুদের ঋণ মওকুফ করার নিয়ম নেই। তবে নাসা গ্রুপের কারখানা সচল এবং প্রাকৃতিক কোনো দুর্যোগের ঘটনা না ঘটলেও আয় খাত বিকলন করে সুদ মওকুফ করে জনতা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন নিয়ে এই সুবিধা দেওয়া হয়।
2021-22 সালে বড় অঙ্কের সুদ মওকুফ করা ব্যাংকটি এখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নিয়ম না মেনে বড় ঋণের সুদ মওকুফের ঘটনা নতুন করে আলোচনায় আসেন জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য মুজিবুল হক চুনু। 10 জুন জাতীয় সংসদে এক আলোচনায় তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুদ মওকুফের 4টি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, এর মধ্যে একটিও নেই এমন প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা মওকুফ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের 2022 সালের সার্কুলারে বলা হয়, 1991 সালে আগস্টে জারি করা সার্কুলারের নির্দেশনার আলোকে ব্যাংকগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত বিভিন্ন কারণ যেমন ঋণ গ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, সড়ক নদী ভাঙন, দুর্দশাজনিত বা প্রকল্প বন্ধের ফলে সুদের সম্পূর্ণ বা অংশ বিশেষ মওকুফ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।